অভিযোগে পদ্মা সেতুতে ঋণ সহায়তা চুক্তি বাতিল করল বিশ্বব্যাংক, সিদ্ধান্ত রহস্যজনক, মন্তব্য যোগাযোগ মন্ত্রীর। পদ্মা সেতু প্রকল্পের দুর্নীতিতে সরকার ও প্রধানমন্ত্রীর পরিবার জড়িত, খালেদা জিয়ার অভিযোগ। লুটপাট আর জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতায় বিএনপির মূল এজেন্ডা, টাঙ্গাইলের জনসভায় বললেন প্রধানমন্ত্রী। আসসালামু আলাইকুম, পারভিন মিতু প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি রাত ৯টার ২১ সংবাদে। মিশন গ্রুপ, দেশ গড়ার অংশীদার। পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন বিষয়ক চুক্তি বাতিল করল বিশ্বব্যাংক। সংস্থার সদর দপ্তর ওয়াশিংটন থেকে শুক্রবার এক বিবৃতিতে একথা জানিয়ে দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির তথ্য প্রমাণ একাধিকবার বাংলাদেশ সরকারের কাছে দেওয়া হয়েছে। এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের আশা করেছিল সংস্থাটি। তার না হয় এই প্রকল্পে অর্থায়ন স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। সারোয়ার সুমনের রিপোর্ট। দুর্নীতি বিকল্প অর্থায়ন কমিশন দাবিসহ নানা জল্পনা কল্পনার পর অবশেষে বহুল আলোচিত পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন বিষয়ক চুক্তিটি বাতিল করল বিশ্বব্যাংক। কথা ছিল $290 কোটি এই প্রকল্পে বিশ্বব্যাংক দেবে 120 কোটি, আর অন্যান্য সহযোগী প্রতিষ্ঠানের কাছ থেকে পাওয়া যাবে $115 কোটি। কিন্তু সরকারের কর্মকর্তা পরামর্শক প্রতিষ্ঠানের দুর্নীতির কথা বলে গেল সেপ্টেম্বরে এই প্রকল্পে অর্থায়ন স্থগিত করে বিশ্বব্যাংক। এ বিষয়ে দুর্নীতির তথ্য প্রমাণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল মুহিত সহ দুর্নীতি দমন কমিশনের কাছে দেয় প্রতিষ্ঠানটি। এই বিষয়টিকে যথাযথ গুরুত্ব দিয়ে তদন্তের দাবিও ছিল তাদের। বিশ্বব্যাংকের সদর দপ্তর থেকে শুক্রবার জারি করা বিবৃতিতে বলা হয়েছে, এ বিষয়ে সরকারের পদক্ষেপ সন্তোষজনক নয়। তাই এই প্রকল্পে সরকারের সঙ্গে করা $120 কোটি চুক্তিটি বাতিল করতে বাধ্য হচ্ছে তারা। বিবৃতিতে আরও বলা হয়েছে, দুর্নীতি বিষয়ে বিশ্বব্যাংক চোখ বুজে থাকতে পারে না। প্রতিষ্ঠানটির বক্তব্য, তারা একটি প্রকল্পে তখনই অর্থায়ন করতে পারে যখন সেই প্রকল্পে স্বচ্ছতা ও কার্যক্রমে পরিচ্ছন্নতা নিয়ে নিশ্চিত হয়। এ বিষয়ে দাতা দেশগুলোর কাছে বিশ্বব্যাংকের নৈতিক দায়িত্বের কথাও তুলে ধরা হয়েছে বিবৃতিতে। অবশ্য বিশ্বব্যাংকের দুর্নীতির অভিযোগের পরপরই এই প্রকল্পে বিকল্প অর্থায়নের খোঁজে গেল এপ্রিলে মালয়েশিয়ার সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছে সরকার। সারওয়ার সুমন, ২১ টেলিভিশন। পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের চুক্তি বাতিলের সিদ্ধান্তকে দুঃখজনক ও রহস্যজনক বললেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। এই প্রকল্পের দুর্নীতির অভিযোগ নিয়ে সরকার তদন্ত করছে। তদন্ত শেষ হওয়ার আগেই চুক্তি বাতিলকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন তিনি। পদ্মা সেতু নির্মাণের পথে কোনো অন্তরা আশা করি থাকবে না। আমাদের বিকল্প অর্থায়নের ব্যবস্থা আমরা করেছি। মালয়েশিয়ার সাথে আমরা অনেক দূরে গিয়ে গেছি। আমরা আশা করছি তাদের সাথে আমরা চুক্তিতে উপনীত হতে পারবো। দুর্নীতির অভিযোগে পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের ঋণ চুক্তি বাতিলের ঘটনা দেশের জন্য ভালো ফল বয়ে আনবে না, এমন আশঙ্কা অর্থনীতিবিদদের। বিশ্বব্যাংক ছাড়া অন্য কোনো দেশ বা সংস্থার অর্থায়নে পদ্মা সেতু করা হলে মাত্রাতিরিক্ত সুদের কারণে সাধারণ মানুষকেই চাপের মুখে পড়তে হবে বলে মন্তব্য তাদের। রিপোর্ট করছেন মঞ্জুরুল আলম পান্না। অনেক আলোচনা সমালোচনা, চিঠি চালাচালি, দেন দরবার, নাটকীয়তা, অবশেষে দুর্নীতির প্রমাণ পাওয়ার দাবির ভিত্তিতে বহুল আলোচিত দেশের সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্প পদ্মা সেতুতে অর্থায়ন বাতিল করল বিশ্বব্যাংক। এ ঘটনায় উদ্বিগ্ন অর্থনীতিবিদরা। সব দিক থেকেই এটা যে এখন যে বাতিল হলো, এফেক্ট যেটা হচ্ছে সেটা দেশের জন্য অবশ্যই এটা কোনো একটা ভালো কিছু হবে না। বিশ্বব্যাংক বোধহয় 5টা শর্ত দিয়েছিল এবং তার মধ্যে 2টো শর্ত সরকার রাজি হয়নি। যাই হোক, সব মিলিয়ে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমার মনে হয় না এর আগে কোনো সময় বিশ্বব্যাংক বা অন্য দাতা গোষ্ঠী দুর্নীতির কারণে তাদের অর্থায়ন বন্ধ করেছে। বিশ্বব্যাংক ছাড়া অন্য কোনো ব্যবস্থায় ঋণ নিয়ে পদ্মা সেতু করার উদ্যোগ নেওয়া হলে তা দেশের জন্য শুভ হবে না বলে মনে করছেন তারা। যদি আমরা এখন মালয়েশিয়া থেকে নেই বা অন্য কোনো জায়গা থেকেও নেই, বিভিন্ন প্রস্তাব আসছে, এগুলোর কস্ট অফ যে ক্যাপিটাল এটা অবশ্যই অনেক বেশি হবে। আমরা জানি বিশ্বব্যাংকেরটা 0.75% ছিল, এবং সেখানে যদি আমাদেরকে যদি লাইবর প্লাস 1.2%ও যেতে হয় তাহলে এটা 8-9%-এ যেতে হবে। যদি হাই কস্ট সোর্স থেকে এটাকে ফাইন্যান্স করা হয়
এবং সেটাকে রিকভার করার জন্য যদি অত্যন্ত হাই টোল ইম্পোজ করতে লাগে, সেটি জাতির পক্ষে অত্যন্ত কষ্টকর হবে এবং ভবিষ্যৎ আমরা যারা রয়েছি তারা 25 বছরে আমাদের প্রজন্ম তাদের সেই ঋণের ভার বহন করতে হবে। এদিকে এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশ টিআইবির এক বিবৃতিতে বলা হয়েছে, এটি পুরোপুরি হতাশা এবং দুঃখজনক। বিবৃতিতে পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির বিষয়ে একটি স্বাধীন বিচার বিভাগীয় তদন্তের দাবি জানানো হয়েছে। মঞ্জুরুল আলম পান্না, 21 টেলিভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্য সহ মহাজোট সরকারের দুর্নীতির কারণেই বিশ্বব্যাংক পদ্মা সেতু নির্মাণে অর্থায়ন বাতিল করেছে। চট্টগ্রামে সাম্প্রতিক পাহাড় ধস সহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পরিবারের মাঝে ত্রাণ দিতে এসে এ কথা বলেন তিনি। একই সঙ্গে এর দায় নিয়ে সরকারের পদত্যাগ দাবি করেন তিনি। তাপসী রাবেয়ার রিপোর্ট। চট্টগ্রামে সাম্প্রতিক বন্যা এবং পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলীয় নেতাকর্মীদের নিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম আসেন। নগরীর বদ্দারহাট এলাকায় ত্রাণ বিতরণের মঞ্চে সংক্ষিপ্ত বক্তৃতায় বলেন, সরকার দুর্গত মানুষের পাশে না দাঁড়িয়ে লুটপাটে ব্যস্ত। আন্তর্জাতিক সংস্থাগুলো থেকেও এই সরকারকে আর বিশ্বাস করা হচ্ছে না। এই সরকার এবং প্রধানমন্ত্রী তার পরিবার তাদের দুর্নীতির জন্যই ওয়ার্ল্ড ব্যাংক বলে দিয়েছে যে এখানে ব্যাপক দুর্নীতি হয়েছে, অনিয়ম হয়েছে। তারা বলে দিয়েছে সেজন্য আর তারা এই পদ্মা সেতুতে টাকা দেবে না। আর ওয়ার্ল্ড ব্যাংক টাকা না দিলে এই পদ্মা সেতু তৈরি করা সম্ভব নয়। পাহাড়তলী বালিকা বিদ্যালয়ে ত্রাণ বিতরণ মঞ্চে বেগম জিয়া দেশের অবস্থা অত্যন্ত খারাপ উল্লেখ করে সরকারের বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতার কথা তুলে ধরেন। পাশাপাশি জনগণকে ধৈর্য ধরারও আহ্বান জানান তিনি। সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এই সরকার দেশের জন্য, মানুষের জন্য, গরিবের জন্য কোনো কাজ করছে না। এই সরকার ব্যর্থ লুটপাট করার জন্য, দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করার জন্য এই সরকার। তাই আপনারা জানেন যে এই সরকার যতদিন ক্ষমতা যাবে ততদিন দেশ সামনের দিকে যেতে পারবে না। নগরীর লালখান বাজার, আকবর শাহ মাজার এবং বদ্দারহাট এলাকায় ত্রাণ বিতরণ করেন বিরোধী দলীয় নেতা। ক্ষমতায় আসলে চট্টগ্রাম সহ সারা দেশে উন্নয়নের ঘোষণা দেন বেগম জিয়া। আবারও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি করেন তিনি। তাপসী রাবেয়া, 21 টেলিভিশন, চট্টগ্রাম। বিএনপি ক্ষমতায় যাওয়া মানেই দেশে আবারও জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও দুর্নীতি, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব রেল স্টেশন থেকে জামালপুরের তারাকান্দি পর্যন্ত নতুন রেলপথ উদ্বোধনের সময় তিনি এই কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বিএনপির আমলে দলীয় নেতাকর্মীদের উপর হামলা, মামলা, অত্যাচার হলেও মহাজোট সরকার তার প্রতিশোধ নেয়নি। টাঙ্গাইল প্রতিনিধি কাজী রিপন ও জামালপুর প্রতিনিধি আরিফ মাহমুদের সহায়তায় সাজেদ রোমেলের রিপোর্ট। বঙ্গবন্ধু সেতুর পূর্ব রেল স্টেশন মাঠে জনসভায় প্রধানমন্ত্রী বিরোধী দলের সমালোচনা করে বলেন, বিএনপি সরকারের আমলে রেল বিভাগে কোনো উন্নতি হয়নি। মহাজোট সরকারের আমলেই এই বিভাগের উন্নয়নে আলাদা মন্ত্রণালয় গঠন করা হয়েছে। আওয়ামী লীগ সরকারই দেশের 10 ভাগ দারিদ্র্য দূর করেছে, যা অন্য কোনো সরকারের আমলে সম্ভব হয়নি। এই অঞ্চলের সকল এলাকার মানুষ, বিশেষ করে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জের বিশাল জনগোষ্ঠী এই রেলের সুবিধাটা ভোগ করতে পারে। মালামাল পরিবহন করা, যমুনা সার কারখানা থেকে সার উত্তরবঙ্গে নিয়ে যাওয়া, এখান থেকে মানুষের যোগাযোগ আরো সহজ করা, এই উদ্দেশ্য নিয়েই কিন্তু আমরা এটা করেছি। এর আগে সকালে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের ভুয়াপুর ও হেমনগর রেল স্টেশনের উদ্বোধন করেন। এরপর প্রধানমন্ত্রী ট্রেনে চড়ে জামালপুরের সরিষাবাড়িতে যান। সেখানে আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী বলেন, বিএনপির আমল ছিল জনগণের জন্য ভয়ানক। বিএনপি যখন ক্ষমতায় আসে তখন এই দেশে হত্যা, ষড়যন্ত্র, খুন, দুর্নীতি এছাড়া মানুষকে আর কিছু দিতে পারে না। তারা শুধু লাশ উপহার দিতে পারে। অপারেশন ক্লিন হার্টের নামে আমাদের বহু নেতাকর্মীর উপর অত্যাচার, নির্যাতন করেছে, অনেকে পঙ্গু করে দিয়েছে। আওয়ামী লীগ সরকার প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তাই আমাদের এই অত্যাচার, নির্যাতন যেভাবে চলেছে, আমরা আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর
উত্তর ও ময়মনসিংহের বিভিন্ন জেলার আর্থসামাজিক অবস্থার উন্নয়নে ভবিষ্যতে আরও কাজ করা হবে বলেও ঘোষণা দেন প্রধানমন্ত্রী। সাজিদ রোমেল, একুশে টেলিভিশন। অপর্যাপ্ত ত্রাণ সামগ্রীর কারণে সিলেটে আশ্রয় কেন্দ্রে বন্যা দুর্গত হাজারো পরিবারের অর্ধাহারে দিন কাটছে। ডুবে যাওয়া নগর এলাকার আশ্রয় কেন্দ্রেও একই অবস্থা। অন্যান্য এলাকায় বন্যার পানি নামতে শুরু করলেও দুর্গত এলাকায় চলছে খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। তবে উজানের পাহাড়ি ঢলে জামালপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। প্রতিনিধিদের সহায়তায় রিপোর্ট করছেন রঞ্জক রিজভী। সিলেটের সীমান্তবর্তী 5 উপজেলায় এখনও চারদিকে পানি থই থই। গত দুদিনে তলিয়ে গেছে কুশিয়ারা অববাহিকার আরও 6টি উপজেলা সদর। 4টি উপজেলার সঙ্গে এখনও সিলেটের যোগাযোগ বন্ধ রয়েছে। এসব এলাকায় 76টি আশ্রয় কেন্দ্র থাকলেও গত 4 দিন ধরে এসব কেন্দ্রে থাকা মানুষগুলো রয়েছে অনাহারে অর্ধাহারে। বন্যা হয়েছিল একবার, আমরা অনেক কিছু পাইছি। দুইবার যে 2012 বন্যা হয়েছে, আমরা কিছু পাই নাই। একবারে কইবার মতো না, আমরা ইলা যাওয়া কষ্ট আছি আমরা। এসব নোংরা পানিতেই সাঁতার কাটছে শিশুরা। এতে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। আর এসব মানুষের জন্য আপাতত যা পারছেন তাই করছেন মেয়র ও প্রশাসনের কর্মকর্তারা। আমরা প্রত্যেকটি কেন্দ্রে মানুষের খোঁজখবর নিচ্ছি যে কারো কোনো অসুখ বিসুখ হচ্ছে কিনা। এক সপ্তাহ ধরে কক্সবাজারে পানিতে ডুবে থাকা বসত বাড়িগুলো এখন বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। তাই ঘরে ফেরা নিয়ে এখনো অনিশ্চয়তার মধ্যে রয়েছে বন্যা কবলিতরা। কেউ কেউ বাড়ি ফিরতে শুরু করলেও তাদের দিন কাটছে অনাহারে অর্ধাহারে। সরকারিভাবে দুর্গত এলাকার জন্য যে বরাদ্দ দেওয়া হয়েছে তা প্রয়োজনের তুলনায় খুবই কম। তাই ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান এগিয়ে এসেছে। জেলা প্রশাসক বললেন, দুর্গতদের জন্য প্রয়োজনীয় সবকিছুই করা হচ্ছে। আমরা সবার জায়গাতে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। বিশুদ্ধ পানির যাতে সমস্যা না হয়, এর জন্য ডুবে যাওয়া টেবিলগুলোকে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টকে দিয়ে দ্রুত পরিষ্কার করা হচ্ছে। জামালপুরের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। যমুনার পানি বৃদ্ধি পেয়ে বাহাদুরাবাদ পয়েন্টে বিপদসীমার 91 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যায় জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ এবং সরিষাবাড়ির 15টি ইউনিয়নের প্রায় 1.5 লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তলিয়ে গেছে বসত বাড়িসহ ফসলি জমি। বিভিন্ন সড়কে দেখা দিয়েছে ভাঙন। সেই সঙ্গে চলছে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকট। যমুনার করালগ্রাস থেকে সিরাজগঞ্জের চৌহালি উপজেলা পরিষদ রক্ষায় 32 কোটি টাকা ব্যয়ে সদ্য নির্মিত বাঁধের 90 মিটার এলাকা ধসে গেছে। নির্মাণ কাজের ত্রুটির কারণে এই ধসের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। গাইবান্ধায় ব্রহ্মপুত্র, তিস্তা, করতোয়া ও ঘাঘট নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানিবন্দী প্রায় লক্ষাধিক মানুষ মানবেতর জীবনযাপন করছে। ইতিমধ্যে দুর্গত এলাকায় কাজ করছে 120টি মেডিকেল টিম। এরপরও কাটছে না দুর্ভোগ। পানিতে হাবুডুবু লাগাছি, রাস্তাত ঘর বাড়ি তুলে রাখছি। কুড়িগ্রামে চিলমারি পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি 39 সেন্টিমিটার ও সেতু পয়েন্টে ধরলার পানি বিপদসীমার 19 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। প্রবল স্রোতে রাজীবপুর শহররক্ষা বাঁধ ভেঙে উপজেলা শহরে পানি ঢুকে পড়েছে। রৌমারী উপজেলার কার্তিক সড়ক ধসে যাওয়ায় রৌমারী ঢাকা সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়া 9টি উপজেলার 53টি ইউনিয়ন বন্যা কবলিত হওয়ায় দুর্ভোগ কোনোভাবেই কাটছে না। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। একটা বিরতি নিচ্ছি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে সাগর সম্পর্কে মাহফুজুর রহমানের বক্তব্য কুরুচিপূর্ণ, জঘন্য মিথ্যাচার বললেন সাগরের মা ও মাছরাঙার সহকর্মীরা। পুলিশের চাঁদা দাবির কারণে ব্রাহ্মণবাড়িয়ার ট্রাক্টর চালক নিহত, 10 পুলিশ প্রত্যাহার। আমন্ত্রণ আবারও রাত 9টার 21 সংবাদে। সাগর সরোয়ারকে নিয়েও অসত্য বক্তব্য দিয়েছেন এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। তিনি বলেছেন, সাগররুনি হত্যাকাণ্ডের রাতে সাগর রাত 2টায় হঠাৎ করেই বাসায় চলে গিয়েছিল। তার ডিউটি ছিল ভোর 6টা পর্যন্ত। এ কথা বলে তিনি কুরুচিপূর্ণ ইঙ্গিত দিয়েছেন। অনুসন্ধানে জানা গেছে, মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর হঠাৎ করে বাসায় যাননি। তার ডিউটি ছিল রাত 2টা পর্যন্ত। মাহফুজুর রহমানের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন সাগরের মা। হারুন রশিদের বিশেষ রিপোর্ট। সন্ধ্যা থেকে সকাল 6টা পর্যন্ত ডিউটি ছিল। এমন কি ঘটনা হলো
সবকিছু ফেলাই দিয়ে কাজ ফেলাই দিয়ে সে রাত 2টার সময় ভট্ট বাড়িতে আসলো। এটা কিন্তু সবারই প্রশ্ন, যেমন কি ঘটনার সে আলামত পাইছিল যে তার অফিসে কারো না জানায় সে ভট করে সে রাত 2টার সময় বাসায় গেছে। লন্ডনে 30 মে এই বক্তব্য দেন এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান। কিন্তু অনুসন্ধান ও ডিউটি রোস্টার থেকে জানা যায় মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগরের ডিউটি ছিল 10 ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যা 6টা থেকে রাত 2টা পর্যন্ত। 11 ফেব্রুয়ারি ভোর 6টা পর্যন্ত তার ডিউটি ছিল না। সাগর রাত 1টার খবরের কাজ শেষে স্বাভাবিকভাবেই বাসায় গিয়েছিলেন। সাগরুনি দম্পতি খুন হন 11 ফেব্রুয়ারি শনিবার ভোর রাতে। তিনি এই তথ্য কোথায় পেলেন জানি না, তবে সাগরের সেদিন যে ডিউটি ছিল সেই ডিউটি সে যথাসময়ে শেষ করে যথাসময়ে বাসায় ফিরেছে। আগে ভাগে সে চলে গেছে হুট করে বাসা থেকে, অফিস থেকে বেরিয়ে কাউকে না জানিয়ে যে কথাটা তিনি বলেছেন এটা একেবারেই ভুল তথ্য। আমাদের নিউজ এডিটরদের ডিউটি শেষ হয় সেই শুরু থেকে এখন পর্যন্ত রাত্রি আমাদের একটাই যে সর্বশেষ খবর, সেই খবরটা শেষ হয় 1টার সময়। 1টার সময় শেষ হওয়ার পরে আমাদের শিফট শেষ হয় এবং নিউজ এডিটর তিনি তার আমাদের আরও 2জন সহকর্মী সহ অফিসের গাড়িতে করে সাগর সেদিন বাসায় ফিরেছিল। মাহফুজুর রহমানের এ ধরনের অসত্য বক্তব্য হতাশ করেছে মাছরাঙা টেলিভিশনে তার সহকর্মীদের। তার এই বক্তব্যে আমরা মর্মাহত এবং বিস্মিত হয়েছি। এই যে বিভ্রান্তিকর তথ্য, এই যে ভুল তথ্য তিনি দিলেন, এতে তো তদন্ত স্বাভাবিকভাবে প্রভাবিত হবে না, তদন্ত ব্যাঘাত ঘটবে, খুব স্বাভাবিক কথা। এদিকে সাগরের মা সালেহা মনির এই তথ্য বিকৃতির নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আর বলেছেন এটিএন বাংলার চেয়ারম্যানের কুরুচিপূর্ণ বক্তব্যের জবাব দেওয়ার মতো রুচি তার নেই। এটাও আমি তীব্র নিন্দা জানি, জানাব। তার কারণ আমার ছেলে বউ এতটা ইয়ে ছিল না, আমার সাগর এতটা খারাপ ছিল না। তার বাসায় মদের আড্ডা, উনি ভালো বলতে পারবেন, আমি বলতে ওনার নিয়ে আমি কোনো কমেন্ট করব না। না, আমার রুচি নেই, ওনার নিয়ে কোনো কমেন্ট করব না। তিনি বলেন সাগরুনির হত্যাকারীদের অবশ্যই তথ্য প্রমাণ সহ ধরতে হবে। হারুনুর রশিদ, 21 টেলিভিশন, ঢাকা। পুলিশের চাঁদা দাবির কারণে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের শাহবাজপুরে নিহত হলেন এক ট্রাক্টর চালক। এ ঘটনায় এসআই সহ 10 পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায় সকালে সরাইলের শাহবাজপুরে পুলিশ ফাঁড়ির সামনে একটি ট্রাক্টরকে থামার নির্দেশ দেয় ট্রাফিক পুলিশ। এ সময় টাকা দাবি করলে চালকের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে একটি ট্রাক্টরটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ট্রাক্টর চালক নূর মোহাম্মদ সরকার নিহত হন। এই ঘটনায় বিক্ষুব্ধ জনতা 3 ঘন্টা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে। পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালায়। পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। পুঁজিবাজারে কর্মরত সাংবাদিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য শনিবার গ্রামীণফোন ও ব্র্যাক ব্যাংক যৌথভাবে এক কর্মশালার আয়োজন করে। ক্যাপিটাল মার্কেট অ্যাওয়ারনেস অ্যান্ড রোল অফ মিডিয়া শীর্ষক এই কর্মশালায় ফাইন্যান্সিয়াল সেটেলমেন্ট, ভ্যালুয়েশন মডেল এবং পুঁজিবাজার সংক্রান্ত সংবাদ পরিবেশনের উপর আলোচনা করা হয়। এতে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রায় 40 জন সাংবাদিক অংশ নেন। এ সময় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সদস্য আরিফ খান, ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর মোশাররফ এম হোসেন, ব্যাংক ইপিএল এর সিইও রাহমাত পাশা এবং গ্রামীণফোনের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ফ্রিদসফ রাস্তেন উপস্থিত ছিলেন। মডার্ন ডায়াগনস্টিক সেন্টার আন্তর্জাতিক সংবাদ। এক দশকেরও বেশি সময়ের মধ্যে ভয়াবহ বন্যার কবলে ভারতের আসাম। টানা 7 দিনের প্রবল বৃষ্টিতে আসামের 27 জেলার 23টি এখন পানি নিচে। ঘরবাড়ি ছেড়ে নিরাপদে আশ্রয় নিয়েছে 10 লাখ মানুষ। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে 2000-এরও বেশি গ্রাম। নষ্ট হয়ে গেছে 40,000 হেক্টর জমির ফসল। বন্ধ রয়েছে রেল ও সড়ক যোগাযোগ। দুর্গতদের সাহায্যে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী, বিমান বাহিনী ও ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স। এরই মধ্যে বহু মানুষ ক্যাম্পে আশ্রয় নিয়েছে। এ পর্যন্ত খোলা হয়েছে 173টি অস্থায়ী ক্যাম্প। খেলার খবরে ফুটবল। বাংলাদেশ লিগে নিজেদের শেষ ম্যাচে জয় পেয়েছে মোহামেডান। 2-0 গোলে ফরাশগঞ্জকে হারিয়েছে তারা।
খেলার শুরু থেকেই দুদলই আক্রমণ পাল্টা আক্রমণে খেলতে থাকে। খেলার 9 মিনিটে ফরাশগঞ্জের পিটার ডি বক্সের মাথা থেকে শট নিলে তা বারে লেগে ফিরে আসে। এরপর দুদলই তাদের রক্ষণভাগ সামলে খেলতে থাকলে গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে খেলার 83 মিনিটে ইয়াসিন গোল করলে 1-0 এগিয়ে নেন সাদা কালো শিবিরকে। খেলা শেষ হওয়ার 1 মিনিট আগে রনি গোল করলে 2-0 জয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান। শেষ করছি রাত 9টার 21 সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরো একবার। দুর্নীতির অভিযোগে পদ্মা সেতুতে ঋণ সহায়তা চুক্তি বাতিল করল বিশ্ব ব্যাংক, সিদ্ধান্ত রহস্যজনক মন্তব্য যোগাযোগ মন্ত্রীর। পদ্মা সেতু প্রকল্পের দুর্নীতিতে সরকার ও প্রধানমন্ত্রীর পরিবার জড়িত, খালেদা জিয়ার অভিযোগ। লুটপাট আর জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতায় বিএনপির মূল এজেন্ডা, টাঙ্গাইলে জনসভায় বললেন প্রধানমন্ত্রী। দর্শক, 21 টেলিভিশনের সর্বশেষ খবর জানতে যে কোনো মোবাইল থেকে ডায়াল করুন 2012 নম্বরে আর লগ ইন করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া 21 যে কোনো অনুষ্ঠান সরাসরি দেখা যাচ্ছে Facebook/21tv লাইভ এবং Twitter/21tvbd এই ওয়েবসাইটে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।